তো রুমিন ফারহানা যে মন্তব্যটি করেছেন, হ্যাঁ, এটা আমরা দুটো ডাইমেনশন থেকে ধরেন যে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আক্ষেপের জায়গা থেকে। এই আক্ষেপের জায়গা থেকে অনেকে অনেক কথা বলেছেন যে 1400 নয়, প্রায় 2000 মানুষ জীবন দিয়েছেন এই গণঅভ্যুত্থানে। তো সুতরাং এই যে এতগুলো মানুষের আত্মত্যাগ, জীবনদান, রক্ত ঝরানো, অসংখ্য মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এই গণঅভ্যুত্থান, আজকের এই নতুন বাংলাদেশ, তার এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, যে প্রত্যাশা, যে চাওয়া, এটা আসলে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এখন আমি যদি বলি যে গণঅভ্যুত্থানের ফলাফল 0, কোনো প্রত্যাশায় আমাদের অর্জন হয় নাই, এটাও কিন্তু সঠিক নয়। যেমন মহান মুক্তিযুদ্ধের পরে চেতনার ব্যবসা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল, ওই সময় যে আকাঙ্ক্ষা ছিল, সেই জন আকাঙ্ক্ষা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। কারণ আমি কি বলতে পারবো যে না, মুক্তিযুদ্ধের কোনো অর্জন নেই? কারণ মুক্তিযুদ্ধ আমাকে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে, একটি পতাকা দিয়েছে, একটা সার্বভৌমত্ব দিয়েছে। সুতরাং পুরোপুরি বাস্তবায়ন হয় নাই এটা বলার কোনো সুযোগ নেই। তবে গণঅভ্যুত্থান, গণবিপ্লব কিংবা এরকম প্রত্যেকটি ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে একটা স্বার্থান্বেষী মহল গড়ে ওঠে, যারা ওই চেতনা কিংবা ওই স্পিরিটকে নিজেদের মতো ব্যবহার করে ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে তারা কিন্তু লাভবান হয়। এটা আমরা 71-এ বলি, 90-এ বলি কিংবা 24-এ বলি, প্রত্যেকটা সময়ে হয়েছে। তো এই যে স্বার্থান্বেষী মহল, এই স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, কথা বলবো। এখন আপনি ওই স্বার্থান্বেষী মহলের কারণে পুরো একটা গণঅভ্যুত্থানকে যদি ক্লারিং করার চেষ্টা করেন, টার্গেট করে এটাকে ধরেন যে ডিমোরালাইজ করার চেষ্টা করেন, আন্ডারমাইন করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে অসৎ উদ্দেশ্য রয়েছে। এখন রুমিন ফারহানা উনি একজন মানে ভালো বক্তা বলি আমি, এবং উনি ভালো একজন পার্লামেন্টারিয়ানও, পার্লামেন্টে যে কয়েকজন তুখুর বক্তা রয়েছেন তার মধ্যে উনি একজন নিঃসন্দেহে। এবং বিগত সময়ে তো আমরা দেখেছি 15-16 বছর আওয়ামী দুঃশাসনকালে অনেকেই মিডিয়াতে অনেক বড় বড় লেকচার দিতেন, গরম গরম বক্তব্য দিতেন সরকারের বিরুদ্ধে, কিন্তু তাদের শরীরে একটা ফুলের আঁচড়ও লাগে নাই। এরকম অসংখ্য নেতা নেত্রী আছে, মানে মিডিয়াতে তাদের বক্তব্য শুনলে মনে হতো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বোধহয় একজন মানে মানে একবারে সাচ্চা সিংহের মতো গর্জন দিয়ে উঠলো, এরকম একটা অবস্থা। কিন্তু দেখবেন তার নামে কোনো মামলা নেই, কোনোদিন জেলে যেতে হয় নাই, এরকম আছে অনেকেই। মানে উপরে উপরে বাঘ, তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে কিন্তু অনেকেই চলেছে। সুতরাং এইরকম না, আমি কারো নাম ধরে বলতে চাই না, এটা তো গণমাধ্যমেও আমরা অনেক সময় অনেকের এরকম ইতিহাস আমরা দেখেছি। তারা কারা? যারা বিগত সময়ে কোনোদিন জেলে যায় নাই, কোনোদিন মারপিটের শিকার হয় নাই, হামলার শিকার হয় নাই, মামলা খায় নাই, তারা কারা? সুতরাং তারাও কিন্তু বড় বড় কথা অনেকেই বলেছে। তা আমরা তো দিনকে দিন রিমান্ড ফেস করেছি, জেলে গিয়েছি, আমরা তো মানে কোনোদিন আপোষ করি নাই। আমি ফারুক হাসান 15 দিন একটা রিমান্ডে ছিলাম, চিন্তা করে দেখেন। তো সুতরাং আমরা তো এগুলো ফেস করে আসছি। আমি কখনো এই কথা বলবো না, কারণ আমি জানি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি। সুতরাং আমি কখনোই বলবো না যে আগামী 10 বছরে আর গণঅভ্যুত্থান হবে না, 20 বছরে হবে না, 50 বছরে হবে না। গণঅভ্যুত্থান যে কোনো সময় হতে পারে। আমি মনে করি যে ধরেন যে জনগণ চাইলে 2 বছরের মধ্যে হতে পারে, আবার 20 বছরের মধ্যেও না হতে পারে, যদি সরকার ভালোভাবে দেশ চালায়, জনগণের প্রত্যাশা পূরণ করে। এখন এই যে কথাগুলো মানে আমরা বলার চেষ্টা করছি, ওই ধরেন যে একটা হচ্ছে আপনার আক্ষেপের জায়গা, যে আক্ষেপ থেকে মানুষ এই কথাগুলো বলে, আর একটা হচ্ছে পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানকে আন্ডারমাইন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম ট্যাগিং দিয়ে, এরকম শব্দ চয়নের মাধ্যমে অনেকেই দেখবেন এখন জুলাইকে নিয়ে নানা রকম মন্তব্য করে না, যে জুলাই অমুক তমুক, ওই যে 3 শব্দের 3টা লেটারের একটা শব্দ বলে, তারা কারা? সুতরাং তারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথাগুলো বলার চেষ্টা করছে, যাতে এই জুলাইটাকে খাটো করে দেখানো হয়, এই জুলাইটাকে ধরেন যে ডিমোরালাইজ করা হয়। যদি আমি আপনাকে ছোট্ট করে উত্তর যদি বলি, 24-এর কারণে বাংলাদেশের জনগণ কি পেয়েছে? 24-এর কারণে ধরেন আমরা দীর্ঘ 17 বছরের যে একটা দুঃশাসনকালে মানে দুঃশাসনের জাতাকলে পিষ্ট হচ্ছিলাম, সেই দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা একটি স্বাধীন ভূখণ্ডে মুক্তভাবে কথা বলার পরিবেশ পেয়েছি, যেটা বিগত সময়ে ছিল না। আমরা গুম খুনের রাজনীতি থেকে বেরিয়ে একটা গুম খুন মুক্ত রাজনৈতিক পরিবেশ পেয়েছি। আচ্ছা বলুন, কি এখন হচ্ছে না? না, যে খুনগুলো হচ্ছে তো রাজনৈতিক কারণে। ধরেন বিগত সময়ে ওই আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেওয়া, আপনি বলেন তো এই 2.5 বছরে একটা মানুষ ক্রস ফায়ারের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে? তাহলে এটা কি আপনি অর্জন বলবেন না? অথচ বিগত 15-16 বছরের হিস্ট্রি যদি আপনি অ্যানালাইসিস করেন, কত শত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বলেন তো? আপনি নিজেও খাতা নিয়ে বসে লেখে শেষ করতে পারবেন না। কত মায়ের বুক খালি করা হয়েছে, কতজনকে গুম করা হয়েছে, এগুলো তো নেই। এগুলো আপনি অর্জন বলবেন না? হ্যাঁ, আমি তো বলছি না যে পুরোপুরি অর্জন আমরা অ্যাচিভ করতে পেরেছি, হয় নাই। আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী এই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট যেটা ছিল, এটা আমরা বাস্তবায়ন করতে পুরোপুরি পারি নাই। আমরা সেই সত্যকে স্বীকার করে নিচ্ছি। এখন আপনি যদি পুরো গণঅভ্যুত্থানকে আন্ডারমাইন করার জন্য বলেন যে আমাদের কোনো অর্জনই নেই, তাহলে তো বুঝতে ভাই আমার মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। ধন্যবাদ। সুতরাং এখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসা। তারা মানে জনগণ ভোট দিয়েছে, তারা কিন্তু ওই 71%-এর মধ্যেও পড়ে। সুতরাং এটা ভাববার কোনো কারণ নেই যে ওই 51% বিএনপির ভোটার যারা মানে ধানের শেষে ভোট দিয়েছে, যে তারা ওই জুলাই সনদ কিংবা গণভোট বাস্তবায়ন চায় না, এটা বলার কোনো সুযোগ নেই। তারা গণভোটের পক্ষেও আবার বিএনপির পক্ষে, এই জন্যই কিন্তু তারা বিএনপিকে এই রায়টা দিয়েছে। সুতরাং বিএনপি যদি এটাকে ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, তাহলে আসলে দুঃখিত আমরা। এখন আসেন, বিএনপি বারবার বলার চেষ্টা করছে
যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এরপরেও জনগণ আস্থা পাচ্ছে না কেন? বিকজ অফ আপনি জনগণের সামনে যে কমিটমেন্টটা করছেন, এই কমিটমেন্টের মধ্যে কোনো ট্রাস্ট জনগণ পরিলক্ষিত, মানে জনগণের কাছে পরিলক্ষিত হচ্ছে না, জনগণ আস্থা পাচ্ছে না, বিশ্বাস মানে ওই শব্দের মধ্যে জনগণ জন্মাচ্ছে না। এখন দেখেন আমার ভাই বললেন সরকারের বয়স সবে মাত্র 5 মাসের মতো। এই 5 মাসে আসলে চূড়ান্তভাবে সরকারকে জাজ করার সুযোগ এখনো হয়নি বা করা উচিত হবে না, আরো একটু সময় প্রয়োজন। আবার আরেক অ্যাঙ্গেল থেকে যদি আপনি চিন্তা করেন, এই 4.5 মাস কিংবা 5 মাস কিন্তু একটা সরকারের জন্য খুব কম সময় নয়। এই 4-5 মাসে সরকার দৃশ্যমান কাঠামোগত সংস্কারের বিষয়ে কি কি উদ্যোগ নিয়েছে এবং বাস্তবায়ন করেছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি যে বিএনপি সরকার পানি খায়, যেহেতু তারা তৃষ্ণার্ত, পানি খায় পান করে, তবে সেটা একটু ঘোলা করে পানি পান করে। এই যে জল ঘোলা করে পান করা, এখানেই কিন্তু সবচাইতে বড় প্রবলেমটা লুকিয়ে রয়েছে। আমরা সরকারকে বারবার বলি যে আপনারা সবসময় জল ঘোলা করে খায়, মানে এই যে মানে নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টাইমে তারা জলটা একটু ঘোলা করে খায়। যেমন ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দেই, এনবিআর কে কিন্তু এখন 2 ভাগে ভাগ করা হয়েছে। পলিসি লেভেলটাকে আলাদা করা হয়েছে, এক্সিকিউটিভ লেভেলটাকে আলাদা করা হয়েছে। এই এনবিআর কে ইন্টারিম সরকার 2 ভাগ করার উদ্যোগ নিয়েছিলেন এবং মোটামুটি সবকিছু চূড়ান্ত বাস্তবায়ন হবে। ওই মুহূর্তে দেখা গেল এনবিআর এ ব্যাপক আন্দোলন। কারা আন্দোলন করছে? বিএনপি পন্থী আমলা যারা কর্মকর্তা কর্মচারী, তারা নাম দিল কলম বিরতি। কলমগুলো টেবিলে রাখলেন, বলেন আমরা আর কলম দিয়ে লিখবো না, স্বাক্ষর করবো না, যতক্ষণ না পর্যন্ত ডক্টর ইউনূস এটা বাতিল করে। ইউনূস সাহেব চাপে পড়ে বাতিল করে দিলেন। মাশাআল্লাহ, নির্বাচন হলো, সরকার ক্ষমতায় আসলেন, আইসা এখন বাজেট দিতে হবে। বাজেটের আগে ওই অর্থনীতিবিদদের নিয়ে সরকার মিটিংয়ে বসলেন, বললেন পরামর্শ দেন। অর্থনীতিবিদ যারা বাংলাদেশের বিজ্ঞ, তারা পরামর্শ দিলেন এই ভঙ্গুর অর্থনীতিকে যদি আমরা ঢেলে সাজাতে চাই, রিকভারি করতে চাই, তাহলে কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগবে এবং আইএমএফ কে আপনার এনবিআর কে সংস্কার করতে হবে। তার উপরে আবার মরার উপরে খাড়ার ঘা আইএমএফ যারা আমাদের লোন দেয়, ওরা বললেন এনবিআর সংস্কার করেন, না হলে লোন বন্ধ। সরকার বাধ্য হয়ে কি করলেন? এনবিআর কে 2 ভাগ করলেন, সংস্কারও করলেন, পার্লামেন্টে আইন করে বাস্তবায়ন করলেন। এই জন্য আমি বলছি যে বিএনপি পানি খায় কিন্তু জলটা একটু ঘোলা করে খায়। এই যে দেখেন সংস্কারের বিষয়গুলো আসছে না, 30 সেকেন্ডে শেষ করি। সংস্কার বিএনপি অনেকগুলোই করবে, তবে সেটা এই যে নানান চাপ তাপ কিংবা পরিস্থিতির কারণে বাধ্য হবে। এই যে বাধ্য হয়ে করা, এখানে আমাদের আপত্তি। আপনারা কেন বাধ্য হয়ে করবেন? জনগণ আপনাদের ম্যান্ডেট দিয়েছে, ভোট দিয়েছে, আপনার জনগণের সেই ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা বাস্তবায়ন করেন, সংস্কার করেন, কিন্তু জনগণ স্যালুট জানাবে। আপনি কি এটা মনে করেন না বিএনপি যদি বিএনপির এটা ইতিবাচক সাড়া কিনা যে আপনারা যে ব্যাংক রেজুলেশন আইনে যে একটা পরিবর্তন নিয়ে আসে, আপনাদের বাপ বিরোধী দল বলে না, সবার একটা অভিযোগ ছিল যে এই ব্যাংক রেজুলেশনের মধ্য দিয়ে আসালামকে ফিরিয়ে আনার একটা অভিযোগ তোলা হয়েছে, কিন্তু বিএনপি সরকার তো সেই আইন পাস করেছে। এই যে চাপে পড়ে, এটা তো বললাম, এটা কিন্তু আগে উদ্যোগ নেওয়া হয়েছিল। এই যে 18 কত ধারা যেটা বাতিল করা হয়েছে, এটা আমরা আগেই বলেছিলাম, অসংখ্যবার বলেছি, যেটা করতেই হবে বাতিল। সেক্ষেত্রে বিএনপির প্রতি আস্থা রাখা যায়। আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি। এখন সরকার যদি এটা উইলিংলি করতো, তাহলে আমরা এই সাধুবাদের যে জায়গাটা আরো বড় করে দিতাম। কিন্তু সরকার যখন চাপে পড়ে বাধ্য হয়ে পড়েছে, তখন বুঝতে হবে যে সরকার চাপে না পড়লে আসলেই সংস্কার করবে কিনা সন্দেহ সংশয়টা থেকে যায়। চৌধুরী মুক্ত করলে বা ডিবেটের আয়োজন করলে আমি আশা করি এই বিষয়ে একটা চূড়ান্ত সমাধান হবে, রাজপথে আর যাওয়া লাগবে না। কিন্তু সরকার যদি এই আলোচনাতেই আগ্রহ সরকারের না থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। তো আমি আশা করবো যে সেই পথে আমরা কেউই যাব না, আমরা প্রত্যাশাও করি না। আশা করি আলোচনার টেবিলেই ইনশাআল্লাহ আলোচনার মধ্য দিয়ে, ডিবেটের মধ্য দিয়ে এটা একটা সমাধান হবে। বন্যা পরিস্থিতি আসলে অত্যন্ত খারাপ একটা অবস্থা, আমরা মর্মাহত। এখন পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে পাওয়া আমরা যতটুকু জানলাম যে প্রায় 60 থেকে 65 জনের মতো বোধহয় মানুষ মারা গেছে বিভিন্ন এলাকায়। কিন্তু ত্রাণ মন্ত্রণালয় 51 জন বলছে, সরকার বলছে 51 বা 52 জন। তো যাই হোক, এখন দেখেন এই যে বন্যা বলেন বা ধরেন যে খরা বলেন, প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না বা নিয়ন্ত্রণ করার সুযোগও নেই, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা আসবেই। এখন আমরা কি করতে পারি? আমরা এটাকে মানে ক্ষয়ক্ষতির পরিমাণটাকে আমরা কমাতে পারি, কন্ট্রোল করতে পারি, যাতে ক্ষয়ক্ষতি না হয় বা কম হয়, প্রাণহানি কম হয়। এই বিষয়ে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। এখন দেখেন এই যে বন্যা তো এর আগে হয়েছে, এবারও হয়েছে, ভবিষ্যতেও হবে। তাহলে বন্যাতে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়, তার জন্য যে প্রি মেজার্সগুলো নেওয়া দরকার, সরকারগুলো কি বিগত সময় নিয়েছে? নাই। বর্তমান সরকারও, তাদের তো মেয়াদি অল্প, এখন পর্যন্ত কয়েকদিন মাত্র। সুতরাং এই যে প্রি মেজার্সের মধ্যে ধরুন যে মোটা দাগে আমি 3টা পয়েন্টের কথা বলি। এই যে নদী আমাদের, এখন এই যে বন্যার পানিটা আসলে, এই বন্যার পানিটা তো নিম্ন অঞ্চলে যাবে। এখন নিম্ন অঞ্চলে যাওয়ার যে রাস্তা, যে গতিপথ, এই গতিপথকে যখন আপনি ধরেন যে বাধা দিবেন, তখনই কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ নদী কিন্তু দখল করা হয়েছে। 2 পারে রাজনৈতিক নেতারা নিজেদের প্রভাব খাটিয়ে এবং ধরেন যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা কিন্তু ধরেন ভরাট করে নদীগুলো, কেউ রিসোর্ট বানায়, নানাভাবে এগুলোকে দখল করে রেখেছে। নদীর কোনোটারই গতিপথ কিন্তু আমাদের সঠিক বা ঠিকভাবে নেই। নাম্বার 2, অপরিকল্পিত উন্নয়ন। এই যে দেখেন দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে এই যে হাওর অঞ্চলে বেশ কয়েকটা সুন্দর রাস্তা বানানো হয়েছে,
ওই যে অষ্টগ্রাম মিঠাইনের যে রাস্তা, যেখানে এবার বন্যা হচ্ছে সাতকানিয়া যদি ওখানে তো অপরিকল্পিত নগরায়ণ হয়নি। না না, এটা তো শুধু একটা এলাকা বললে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, ওখানেও কেন এত? ওই যে বললাম, ওই যে ধরেন যে পাহাড় কেটে আপনার বসতি করা হয়েছে, ব্রিজ বানানো হয়েছে। যখন আপনি পাহাড় কেটে বসতি বানাবেন অবৈধভাবে, নিশ্চয়ই ওই বসতিতে যাওয়ার জন্য আপনার রাস্তা বানাতে হবে। এই রাস্তা বানাতে গিয়ে দেখবেন যে লেকগুলো, ক্যানেলগুলো, মানে পানিটা যাওয়ার জন্য সব তো ব্লক হয়ে যায়। আপনি তো ব্রিজ দিয়েছেন, ছোট ব্রিজ, বাট পানির তো ওই প্রবাহটা আগের মতো থাকে না। এখন এই যে কাজগুলো পাহাড় কাটা কাটে, নিশ্চয়ই আমার আপনার মতো সাধারণ জনগণ সাহস পাবে না। নিশ্চয়ই এখানে রাঘব বোয়ালরা জড়িত, যে দল যখন ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মীরা জড়িত থাকে, প্রশাসনের লোকজন থাকে, তাদের পকেটেও টাকা ঢোকে। এই যে প্রশাসন এবং নেতাদের যোগ সাজস এই কাজগুলো কিন্তু হয়। ফলশ্রুতিতে কি আমরা দেখতে পাচ্ছি, যখনই একটা বন্যা হয়, বন্যার যে আফটার ইম্প্যাক্ট যেটা হওয়ার কথা তার থেকে কয়েক হাজার গুণ বেশি আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই, শুধুমাত্র এই কারণগুলোর কারণে। সুতরাং এই কারণগুলো যদি আমরা আসলে ফাইন্ড আউট করে সঠিকভাবে আমরা অ্যাকশন নিতে পারি, যে কোনো নদী দখল করা যাবে না, যারা ইতিমধ্যে করেছে তাদের বিরুদ্ধে সরকারকে কড়া অ্যাকশন নিতে হবে, সব নদী উন্মুক্ত করতে হবে। দ্বিতীয়ত, এই যে অপরিকল্পিত উন্নয়ন, হাওরের যে রাস্তা, এই রাস্তা অনেকেই বলেছে এটা ভেঙে দেওয়ার জন্য। এটা নিয়ে প্রয়োজনে আরও স্টাডি করেন, গবেষকদের নিয়ে এটা নিয়ে আরও ধরেন যে আপনারা গবেষণা করেন, যেটাকে কিভাবে আমরা করতে পারি। থার্ড, আপনার এই যে পাহাড় কাটা, এটা বন্ধ করতে হবে টোটালি। ব্যাপকভাবে পাহাড় কেটে বসতি করা হয়েছে আমাদের সেই চিটাগাং এবং আপনার খাগড়াছড়ি বান্দরবান এলাকায়। এগুলো বন্ধ না করলে তো আপনার এরকম পরিস্থিতি তৈরি হবেই। আপনি তো বৃষ্টিপাত বন্ধ করতে পারবেন না, বৃষ্টি হবেই, বন্যা হবেই। হ্যাঁ, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আরেকটা ধরেন, অনেক সময় আর্টিফিশিয়াল বন্যাও আমরা দেখে থাকি। আমাদের পাশের দেশ যারা রয়েছে, কথিত বন্ধু বলি, প্রকৃত বন্ধু তো তারা কখনোই নয় আমাদের। তো অনেক সময় দেখা যায় আমাদের উজানে তাদের যে স্লুইস গেটগুলো রয়েছে বা বাঁধের যে গেটগুলো, এগুলো তারা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের বাংলাদেশকে তারা বন্যার পানিতে, হ্যাঁ, বিগত 24 সালেও কিন্তু এই ঘটনা ঘটেছে। তো সুতরাং এরকম ঘটনাও মাঝে মাঝে ঘটে। তো এখানে তো আসলে আমরা চাইলেও আমাদের কিছু করার নাই, রাষ্ট্রীয়ভাবে কূটনীতিকভাবে এটা তাদের সাথে কথা বলে এটা সমাধান করতে হবে। তো আফটার অল এখন ধরেন বন্যা পরিস্থিতি যা শুরু হয়েছে এবং চলছে, এটা মনে করি সামনের দিনে আরো ওর্স্ট হবে, খারাপের দিকে। এখন দেখেন, এখানে একবার অল্প সময় শেষ করি, এই বন্যা পরিস্থিতি সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব না, বা এখান থেকে জনগণকে উদ্ধার করা সম্ভব না, কারণ জনগণের সরকারের তো লিমিটেশন আছে। এখন এখানে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে ভাই। এখন এই ঝাঁপিয়ে পড়াতেও সমস্যা। এই যে বিরোধী দলের নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি ত্রাণ দিতে গিয়েছেন সমর পরিমাণ পানিতে, সেটা নিয়েও সমালোচনা। অনেক বুদ্ধিজীবী, এদের তো বুদ্ধিজীবী বলি না, বুদ্ধি প্রতিবন্ধী, মিডিয়াতে এসে বলছে যে উনি পাঞ্জাবি কেন পরেন নাই। কি ব্যাককল মার্কা কথা বলেন। আরে ভাই, সে পাঞ্জাবি পরলো না গেঞ্জি পরে গেল, সেটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় তিনি জনগণের পাশে সাহায্যের জন্য গিয়েছেন কিনা, সাহায্য মানে করার জন্য গিয়েছেন কিনা। ছাত্র দল গিয়েছে, যুব দল গিয়েছে, সকল দল, আমাদের নেতাকর্মীরাও কাজ করছে চট্টগ্রামের। সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ভালো কাজকে আপনি যখন অ্যাপ্রিসিয়েট করবেন না, সাধুবাদ জানাবেন না, তখন কিন্তু যারা ভালো কাজ করে এরা কিন্তু মানে আপনার ডিমোরালাইজ হয়ে যায়, অনুৎসাহিত হয়ে যায়। এই কাজগুলো কিন্তু তারা করতে চায় না। এই জায়গায় সরকারও চেষ্টা করছে। সরকার দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনিটরিং সেল ইতিমধ্যে তিনি খুলে দিয়েছেন। সুতরাং আমাদের সকলকে এখানে কাজ করতে হবে, সমালোচনা করা যাবে না, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করে। একটু যেতে চাই শাহীন চৌধুরী, আপনার কি মনে হয় কিনা, আপনি যতগুলো আমি রিপোর্ট দেখেছি বন্যার্ত এলাকাগুলোতে, সেখানে বারবার যারা বন্যার্ত মানুষ তারা বলছেন যে 4-5 দিন ধরে তারা কিছু পায়নি, কোনো ত্রাণ পায়নি, উপোস ছিলেন। তো এই যে বন্যা হলো, সারাটাকে কি খুব দেরিতে হলো কিনা, যে এবং প্রত্যন্ত অঞ্চলে যে ত্রাণ পৌঁছানো, আমরা অনেক সময় দেখেছি যারা ত্রাণ দেয় তারা রাস্তা যেদিক দিয়ে ভালো তার কাছাকাছি ত্রাণটা দিয়ে এসে চলে আসে, একই পরিবারে কয়েকবার করে ত্রাণ পাচ্ছে। কিন্তু যেখানে দুর্গম এলাকা, সেই দুর্গম এলাকার মানুষ কিন্তু খুবই কষ্টে থাকে, তারা ত্রাণ থেকে বিমুখ হয়ে যায়। এবারের সারাটা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সারাটা একটু দেরিতে হলো কিনা, আপনার কি? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি এক কথাটা বলি যে না, সারা দেরিতে হয়নি, কিন্তু কেন ত্রাণ পাইনি সেটা একটু পরে বলবো। তার আগে আমি একটু বন্যার একটু বিহাইন্ড দ্য সিন আসি। আমার ভাই অনেক সমস্যার কথা বলেছেন, ইয়ের কথা বলেছেন, আমি ওনার সঙ্গে একমত। কিন্তু কেন এই বন্যা, কেন আপনি জানেন বোধহয় যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা একটা সুপার এলনিনো প্রভাবে আমরা আছি। সুপার এলনিনোর প্রভাবে আমরা অতি বর্ষণ, অতি খরা, গরম আমাদেরকে ফেস করতে হবে। ঢাকায় কিছুদিন আগে যে গরম পড়েছে, আপনি গত 40 বছর সেটা দেখেছেন? দেখেননি। আচ্ছা, শুধু আমরা না, কিন্তু সারা পৃথিবী। আপনি মাত্র 3 মাস আগে দুবাইতে এত বৃষ্টি হয়েছে, যে এটা মরুভূমির দেশ, যে তাদের বৃষ্টির প্রবাহে পানির স্রোতে গাড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে গেছে। করাচিতে 1 মাস আগের ঘটনা, এত বর্ষণ হয়েছে যে 15-16 জন মারা গেছে। সুতরাং আমরা কিন্তু সেটার মধ্যেই আছি। এই যে খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি এলাকা কিন্তু পারতপক্ষে বন্যা হয় না, আপনার অতীতে রেকর্ড। এই বন্যাটা কেন হলো? অতিবর্ষণ। 3 দিনে আমি রেকর্ড দেখলাম যে 3 দিনে 437 মিলিলিটার বৃষ্টি হয়েছে।
গত 50 বছরে এইরকম বৃষ্টি হয়নি। সুতরাং এই যেরকম যখন একটা ভয়াবহ যখন সিচুয়েশন, সেই সিচুয়েশনে সরকার কিন্তু আসলে একটা কি বলবেন মানে একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে, সুযোগ পায়নি বলি। যে সমস্যার কথা আপনি বলেছেন যে একটু বিলম্বে সারা হলো কিনা, হ্যাঁ হতে পারে কিছুটা বিলম্বে সারা। কারণ হলো কি, সরকার এই ধরনের একটা বর্ষণের জন্য প্রস্তুতি ছিল না, এই ধরনের একটা আবহাওয়ার ছিল না, পূর্বাভাসও ছিল না। যখন ঘটে গেছে তখন তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেয়, এবং ওই সব এলাকায় আপনি জানেন, হিল এলাকায় নিশ্চয়ই আপনি চলাচল করেছেন, এত দুর্গম এলাকা আছে যেখানে স্বাভাবিক মৌসুমে যদি বন্যা নয়, এমনিও যদি আপনি রাঙামাটির দুর্গম এলাকায় যেতে যান অনেক সময় লাগে, খাগড়াছড়ির দুর্গম এলাকায় যেতে যান অনেক সময় লাগে, আর এখন তো একেবারে সয়লাভ হয়ে গেছে। তো সেই কারণে হলো যে পর্যাপ্ত যে নৌকা, পর্যাপ্ত স্পিড